রশ্মিকার মুখে সমস্ত সত্য কথা জানতে পেরে সেনাপতির কাছে এসে সেনাপতির কলার চেপে ধরল বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে নিয়ে ডক্টরের কাছ থেকে ফেরার সময় রশ্মিকাকে একটি গাইনোলজিস্টের চেম্বার থেকে বেরোতে দেখে কম্পাস ও বিহান। দেখে সঙ্গে সঙ্গে রশ্মিকাকে ডাকতে থাকে, কিন্তু কোনোভাবে রশ্মিকা সাড়া না দিলে বাড়িতে এসে রশ্মিকাকে চেপে ধরে বিহান ও কম্পাস। এরপরেই দেখা যায় রশ্মিকা বলতে থাকে, তোমরা কি করে জানলে আমি ওখানে গিয়েছি? মেয়েদের কি কোনো সমস্যা হতে পারে না? ছোট বৌদি, তুমি তুমি একটা মেয়ে হয়ে কি জানো না যে মেয়েদের কত ধরনের সমস্যা হতে পারে? তাই বলে তাই বলে ছোটদা ভাইকে এখানে ডেকে এনেছো তুমি? তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, না আমি তো ডেকে আনিনি, উনি এসেছে, বিশ্বাস করো আমি ওনাকে আসতে বারণ করেছিলাম। তখনই দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, হয়েছে, আর আর কিচ্ছু ঢাকতে হবে না। আর কি হয়েছে ছোটদা ভাই, কেন আমাকে ডিস্টার্ব করছিস? আমার একটা অন্য সমস্যা, তার কারণে আমি ওখানে গিয়েছিলাম। কেন, মেয়েদের কি কোনো সমস্যা হতে পারে না? সে কথা কি তোর কাছে সবটা বলতে হবে? আমি তো বুঝতে পারছি না তোরা আসলে কি চাইছিস, আমাকে কেন এভাবে ডিস্টার্ব করছিস, বলতে পারিস? তখনই দেখা যাবে কথা শুনে বিহান বলতে থাকে, রশ্মিকা তুই পুরো চেঞ্জ হয়ে গেছিস। আমাদের ছোট্ট বোনটা এখন আমাদের সঙ্গে সেভাবে কথা বলতে চায় না। যে বোনটা আমাদের সব থেকে হাসি খুশি ছিল, সবকিছুতে নিজেকে নিজেকে মানিয়ে গুছিয়ে নিত, সবকিছুতে নিজে নিজে আগে আগে সমস্ত কিছু করত, আজকে সেই বোনটা আমাদের কেমন একটা হয়ে গেছে। কারোর সঙ্গে সেভাবে কথা বলে না, সেভাবে মিশতে চায় না, সবসময় শুধু খিটখিটে মেজাজ নিয়েই বসে থাকে। কি হয়েছে আমাদের বল? তখনই রুদ্র এসে বলতে থাকে, কি হয়েছে বিহান, রশ্মিকাকে কি জিজ্ঞেস করছিস? তখনই বিহান বলে, না রে দাদা ভাই, কিচ্ছু নয়। এরপরে দেখা যাবে বিহানকে বিহানকে জড়িয়ে ধরে রশ্মিকা। রশ্মিকা জড়িয়ে ধরে বলতে থাকে, ছোটদা ভাই আমি তোকে একটা কথা বলবো, বল তুই বাড়িতে কাউকে জানাবি না? কথা দে বাড়িতে কাউকে জানাবি না, যদি সবাই জেনে যায় তবে আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এ কথা শুনে বিহান ও রুদ্র অবাক হয়ে যায়। বিহান বলতে থাকে, কি বলছিস এসব? এ কি হয়েছে তোর, তুই এরকম কথা কেন বলছিস বোন? আমাদের সমস্তটা বল, আমরা আমরা দেখবো, সবকিছু আমরা দেখবো, কথা দিচ্ছি বাড়িতে কাউকে জানাবো না। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা সমাধান করব, তোর দাদারা আছে তো, তাই না? তখনই রশ্মিকা বলতে থাকে, আমি একটা বড় ভুল করে ফেলেছি। আসলে তোরা তো সেনাপতির ব্যাপারে সবটাই জানিস, তাই না? আমি আমি শুধুমাত্র, ও আমাকে সবসময় বলতো যে আমার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, সেগুলোর জন্য আমি ওর সঙ্গে দেখা করতাম, সেগুলো একটা একটা করে সোশ্যাল মিডিয়া থেকে ছড়াতো, আর আমি ওর সঙ্গে দেখা করে সেগুলো কনফার্ম হতাম। কিন্তু একদিন একটা ক্যাফেতে গিয়ে সেখানে আমি ওর সঙ্গে বসি, এরপরে হঠাৎই আমার মাথাটাও ঘুরে যায়। এরপরে আমার কি হয়েছে আমি আর কিচ্ছু জানি না। আমি পরে দেখতে পাই, সকালবেলা ঘুম ভাঙতেই দেখতে পাই আমি সেনাপতির ঘরে, সেনাপতির বিছানায়। এ কথা শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, তুই কি বলছিস এসব, তোর মাথা ঠিক আছে তো? তখনই দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, এরপরে এরপরে সেনাপতি আমাকে বলে আমরা দুজনেই নিজেদের মধ্যে ছিলাম না, তাই কি হয়ে গেছে সেটা আমিও জানি না, ও জানে না। এরপরে এরপরে আমি এখন দেখতে পাচ্ছি আমি হঠাৎই প্রেগনেন্ট। এ কথা শুনে আকাশ থেকে পড়ে বিহান। বিহান বলতে থাকে, কি বলছিস এসব তুই? তুই এসব কথা কি করে বলতে পারিস রশ্মিকা? তোকে আমরা সব থেকে বেশি ভালোবাসতাম, সবার থেকে তোকে বেশি আমরা টেক কেয়ার করতাম। তুই আমাদের পরিবারের সব থেকে ছোট একটি সদস্য, তোকে আমরা সবাই কতটা স্নেহ করতাম। তুই এরকম একটা ভুল কাজ কি করে করতে পারলি? তোর সমস্যা হয়েছে, তুই আমাকে, তোর ছোট বৌদিকে, বড় বৌদিকে, কাউকে একটা বলতে পারতি। তুই এভাবে কেন কেন এরকম একটা ভুল ডিসিশন নিলি? এখন এখন তোর জীবনটা কি হবে? ওই সেনাপতি বলে ছেলেটি, ওর সঙ্গে তো আমরা কোনোভাবেই তোকে বিয়ে দিতে পারবো না, কারণ ওকে আমরা খুব ভালো করেই চিনি, ওর মায়ের মতোই। ওর মার কথাতে ও এরকমটা করেছে শুধুমাত্র তোকে তোকে ফাঁসানোর জন্য। তুই কেন বুঝতে পারিসনি বোন? কেন ওই ছেলেটার জালে পা দিয়েছিলি? ওই ছেলেটার জালে পা দিয়ে নিজেকে কেন এভাবে জড়িয়ে ফেলেছিস? তখন এই কথা শুনে রশ্মিকা বলতে থাকে, আমি এখন কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। মা যদি জানতে পারে তবে আমাকে মেরেই ফেলবে, যেটা আমি মাকে কোনোভাবে জানাতে পারবো না। তখন এই কথা শুনে বিহান রশ্মিকাকে নিয়ে কম্পাস ও রুদ্রকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং এবং সেনাপতির বাড়িতে এসে সেনাপতির ঘরে ঢুকে যায়। সেখানে ঢুকে সেনাপতির কলার চেপে ধরে বলতে থাকে, রাস্কেল,
তুই এমনটা কি করে করতে পারিস? আমার ভোলা ভালা ছোট্ট বোন, ওর সঙ্গে তুই এরকম একটা নোংরা জঘন্য কাজ কি করে করতে পারিস? তখন এই কথা শুনে সেনাপতি বলতে থাকে, কি বলছে সেসব? আমি আমি কি করেছি? আমাকে কেন অযথা এরকম করে কথা শোনাচ্ছে? রশ্মিকা, কিছু বলো প্লিজ, তুমি তো জানো আমার ব্যাপারে সবটা, তাই না? তখনই রশ্মিকা বলে, আই এম প্রেগনেন্ট। এ কথা শুনে সেনাপতি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এসব তুমি? তখনই রশ্মিকা বলতে থাকে, হ্যাঁ সেনাপতি, এটাই সত্যি, এটাই এটাই সত্যি। তখন এই কথা শুনে দেখা যাবে সেনাপতি অবাক হয়ে যায়, মনে মনে বলতে থাকে, এটাই তো চেয়েছিলাম, এবার তো আমি ও বাড়িতে পাকাপোক্তভাবে ঢুকতে পারবো এবং এবং আমার মায়ের স্বপ্নটাও পূরণ হবে, মায়ের আশাটাও পূরণ হবে। এরপরে দেখা যাবে সেনাপতি রশ্মিকার হাত ধরে বলতে থাকে, বিশ্বাস করো রশ্মিকা, আমি এমনটা করতে চাইনি, কিন্তু কিন্তু আমি পিছপা হব না, যেহেতু আমার জন্যই এমনটা হয়েছে। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি। এ কথা শুনে রেগে যায় বিহান। বিহান বলতে থাকে, তোর সঙ্গে বিয়ে? কি করে ভাবলি তুই এমনটা? তখনই দেখা যাবে সেনাপতি বলতে থাকে, আমি আমি অস্বীকার করছি না, কারণ আমাদের দুজনেরই ভুল ছিল, যার কারণে আমরা দুজনে এক হয়েছিলাম, আর সেটার ফল হয়েছে রশ্মিকার গর্ভের সন্তান। আমি তো সেটাকে অস্বীকার করতে পারি না, তাই না? আপনারা চাইলে আমি রশ্মিকাকে বিয়ে করে আপনার বোনকে আমি নিজের জীবনে আনতে পারি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। এ কথা শুনে দেখা যাবে রুদ্র রেগে যায় আর বলতে থাকে, তোর মতো নোংরা জঘন্য ছেলের সঙ্গে আমাদের বাড়ির মেয়ের কোনোভাবেই আমরা বিয়ে দেব না। আমরা কোনো একটা ব্যবস্থা ঠিক করব, কিন্তু তোকে ছাড়বো না। তোর কারণে আমাদের ছোট্ট ভোলা ভালা এই বোনটার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, যেটার কারণে তোকে পস্তাতে হবে। তখনই রশ্মিকা বলতে থাকে, ছোটদা ভাই, আমি বুঝতে পারছি না আমি কি করব, বাড়িতে আমি মুখ দেখাবো কি করে? বাড়িতে সবাই আমাকে নিয়ে ছিছি করবে, মা আমাকে নিয়ে অনেক রকম মন্তব্য করবে। মা বলবে আমি মানুষের মতো মানুষ হতে পারিনি, মায়ের আমার জন্য তোদের সবার মাথা হেট হয়ে যাবে। আমি সেটা চাই না। তোরা তোরা কিছু একটা কর, আর তা না হলে আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সেনাপতি যখন রাজি আছে, তখন আমার বিয়েটা সেনাপতির সঙ্গেই দিয়ে দে। এ কথা শুনে তখন বিহান বলতে থাকে, তুই জানিস না রশ্মিকা, এটা ওর চাল। ও এবং মুক্তিমাসি দুজনের চাল চেলেছে, যাতে করে তোকে হাত করে ও বাড়িতে ঢুকতে পারে। তখনই সেনাপতি বলে, বিশ্বাস করো বিহান, আমি ও বাড়িতে একদম যাব না, সত্যি বলছি। আমি আমি রশ্মিকাকে নিয়ে আমার এই ছোট্ট ঘরেই থাকবো। আমি কোনোভাবে তোমাদের বাড়িতে গিয়ে ওঠার কথা ভাববো না। এ কথা শুনে তখন বিহান বলতে থাকে, সেটা কোনোভাবেই সম্ভব না সেনাপতি। তোকে আমরা খুব ভালো করে চিনি। তোর মতো নোংরা জঘন্য ছেলে আর দুটো হয় না। তুই তোর মায়ের মতোই, তাই তোকে আমরা কোনোভাবে বিশ্বাস করতে পারি না। তোকে বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। এই কথা শুনে তখন দেখা যাবে রশ্মিকা অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে। কম্পাস শুধু তাকিয়ে থাকে, সমস্তটা দেখতে থাকে। এরপরে দেখা যাবে কম্পাস ভয় পেতে থাকলে তখনই রশ্মিকা এসে কম্পাসকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ছোট বৌদি, কি হয়েছে তোমার? তুমি এরকম করে কাঁপছো কেন? কি হয়েছে? তখনই কম্পাস বলতে থাকে, আমার কেমন যেন সবটা লাগছে, কেমন একটা ভালো লাগছে না। আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি কোনোভাবেই এসব কিছু মেনে নিতে পারছি না। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, কম্পাস, তুমি কিছু একটা বলো, আমাদের এই সিচুয়েশনে কি করা উচিত? এভাবে এভাবে আমরা কি করব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথাটা কাজ করছে না। তখনই দেখা যাবে এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আগে বাড়িতে চলুন, সেখানে গিয়ে সমস্তটা ভাবা হবে। তখনই দেখা যাবে রশ্মিকাকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে আসে বিহান। বাড়িতে এসে দেখা যাবে পৃথা বলতে থাকে, কি হয়েছে? তোরা এভাবে চারজনে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলি, আবার হন্তদন্ত হয়ে ফিরে এলি, কি হয়েছে? কোথায় গিয়েছিলি তোরা? তখনই বিহান বলতে থাকে, না কাকিমা, এমনিতেই। এরপরে দেখা যাবে এরপরে দেখা যাবে নিজেদের ঘরে চলে যায় বিহান, রশ্মিকা, রুদ্র ও কম্পাস। সেখানে গিয়েই দেখা যাবে রশ্মিকাকে বোঝাতে থাকে কম্পাস। কম্পাস বলতে থাকে, রশ্মিকা, এখনো সময় আছে, নিজে বুঝতে শেখো, কোনো ভুল ডিসিশন নিও না। এখনো অনেকটা সময় আছে, কোনোভাবে নিজের জীবনটা নষ্ট হয়ে যেতে দিও না। এরপরে বিহান বলতে থাকে, তুই বুঝতে পারছিস না বোন, ওই ছেলেটা কতটা খারাপ, ওই ছেলেটা কতটা বাজে একটি ছেলে। ওর মাকে তো তুই জানিস, ওর মা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে যাচ্ছে। আজকে কম্পাসের এই অবস্থা, সেটার জন্য দায়ী ওর মা। তখনই রশ্মিকা বলে, কিন্তু ছোটদা ভাই, আমার বিশ্বাস সেনাপতি এখন নিজেকে চেঞ্জ করে নিয়েছে। বিশ্বাস কর, সেনাপতি এখন ওর মায়ের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখে না, ও আমাকে বলেছে তো। তখন এই কথা শুনে দেখা যাবে বিহান বলতে থাকে,
তুই ওর মিথ্যে কথায় ভুলে যাচ্ছিস, তুই বুঝতে পারছিস না ও তোকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে, ও তোকে ভুলভাল বুঝিয়ে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছে। তুই কোনোভাবে ওর কথায় নিজেকে জড়াস না। তখনই দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, কিন্তু আমি কি করব বাড়িতে, আমি সবার সামনে কি করে মুখ দেখাবো, সবার সামনে আমি কি করে দাঁড়াবো বলতো। তখনই দেখা যাবে এ কথা শুনে বিহান বলতে থাকে, আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করব, কোনো একটা প্ল্যান অবশ্যই বের করব, কিন্তু তুই একদম একদম ঘাবড়াবি না, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবি, কোনোভাবে নিজেকে নিজেকে কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। তখনই দেখা যাবে এ কথা শুনে রুদ্র বলতে থাকে, শোন রশ্মিকা, তুই কিন্তু আমাদের বোন, এমন কোনো কাজ করিস না যে যে আমাদের মাথাটা এমনিতেই আরো নত হয়ে যায়। তাই বলছি কোনো রকম কোনো ভুল ডিসিশন নিবি না, তোর দাদারা থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না, অবশ্যই কোনো একটা ব্যবস্থা বের করবে। আমরা আমরা সবাই মিলে কোনো একটা সলিউশন বের করে তোকে তোকে এই বিপদ থেকে রক্ষা করব, কিন্তু কোনো রকম কোনো ভুল ডিসিশন নিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিস না। এই কথাটা মাথায় রাখিস, তুই তুই মাথায় রাখবি যে কখনো তোর দাদারা তোকে তোকে কোনো বিপদে পড়তে দেয়নি এবং দেবেও না। এরপরে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, আমি জানি যে তোরা আমাকে কতটা ভালোবাসিস, কিন্তু আমার একটা ভুল ছিল কি, যে আমি সেনাপতির কথা বিশ্বাস করে আমি সেনাপতির জালে পা দিয়েছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে সত্যি কি সেনাপতি নিজেকে চেঞ্জ করে নিয়েছে, নাকি তোরা যেটা বলছিস সেটাই সত্যি, ও আমাকে ফাঁসিয়ে এ বাড়িতে ঢোকার প্ল্যান করছে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত, আমি কোনোভাবে কোনো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এরপরে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, তোরা প্লিজ এবার নিজেদের ঘরে যা, আমাকে একটু একা থাকতে দে, আমি একটু একা থাকতে চাই, আমার প্রচন্ড প্রচন্ড খারাপ লাগছে, কোনোভাবে নিজেকে আমি ঠিক রাখতে পারছি না, আমাকে একটু একা থাকতে দে, আমি একটু একা থাকতে চাই। তখনই দেখা যাবে এ কথা শুনে তখন বিহান বলে, ঠিক আছে তুই একা থাক, কিন্তু কোনো রকম কোনো ভুল ডিসিশন নিবি না, কোনো রকম কোনো ভুলভাল ডিসিশন নেওয়ার কথা একবারও মাথায় আনবি না। তখনই এ কথা শুনে রশ্মিকা বলতে থাকে, ঠিক আছে ছোটদা ভাই, তুই চিন্তা করিস না, আমি কিচ্ছু করব না, তোরা একদম নিশ্চিন্তে থাকতে পারিস, কিন্তু আমাকে একটু সময় দে, আমি একটু নিজেকে নিজেকে ঠিক করে নি, গুছিয়ে নি, না হলে বাড়ির সবাই যদি জানতে পারে তবে আমি তো একদম শেষ হয়ে যাব, মা আমাকে মেরেই ফেলবে, বাবা আমার জন্য মুখ দেখাতে পারবে না, জেঠু যে মা সবাই মিলে আমার দিকে ছি ছি করবে, সবাই বলবে যে মেয়েটাকে নিয়ে গর্ব করেছি সেই মেয়েটাই আজকে এরকম একটা নোংরা কাজ করে ফেলেছে। আমি চাই না আমার জন্য আমাদের পরিবারটা কোনোভাবে কলুষিত হোক, কোনোভাবে অপমান হোক, আমি চাই না সেটা। তখনই দেখা যাবে এই কথা শুনে বিহান বলতে থাকে, যদি আমাদের পরিবারকে কোনোভাবে অপমানিত করতে না চাস তবে তবে প্লিজ কোনো ভুলভাল ডিসিশন নিস না। এই বলে দেখা যাবে রুদ্র, বিহান ও কম্পাস যে সেখান থেকে চলে যায়। তখনই রশ্মিকা ঘর আটকে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আমি এখন কি করব, আমার সুন্দর সুন্দর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। এদিকে দেখা যাবে কম্পাসকে বিহান বলতে থাকে, প্লিজ কম্পাস কিছু একটা বলো, কোনো একটা প্ল্যান বের করো, কোনো একটা তুমি প্ল্যান বের করো যেটা দিয়ে আমরা রশ্মিকাকে এই এই চক্রান্ত থেকে বের করতে পারি, রশ্মিকাকে বিপদ থেকে রক্ষা করতে পারি। তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, বিহান স্যার, আমার তো সেরকম করে কিছু মনে পড়ছে না, আমি কি বলবো বলুন, আমার তো বলার মতো কিচ্ছু নেই। তখন এই কথা শুনে দেখা যাবে বিহান বলতে থাকে, তুমি তো সবকিছুই পারো কম্পাস, তুমি সবকিছুই পারো, একটু একটু চেষ্টা করে দেখো, অবশ্যই কোনো না কোনো প্ল্যান অবশ্যই তুমি বের করতে পারবে। তখনই কম্পাস চুপচাপ বিছানায় বসে থাকে। এরপরে দেখা যাবে রুদ্র বিহানকে বলতে থাকে, যে করে হোক আমাদের আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে, আমরা কোনোভাবে ভুলভাল ডিসিশন নিতে দিতে পারি না। আমরা ওর দাদা, আমরা আমরা ওর দাদা হয়ে ওর প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, ওকে আগলে রাখার দায়িত্ব আমাদের, যে করে হোক ওকে আগলে রাখতেই হবে।